বিএনপির সাথে আমাদের তো কোনো দ্বন্দ্ব নাই। এখন জামাতে ইসলামী যারা নেতৃত্ব দিচ্ছে ৫৪ বছর পরে, এখানে ৭১ সালের সাথে রিলেভেন্ট আমাদের কোনো নেতৃত্বই এখন এখানে নেই। আওয়ামী লীগের অনুপস্থিতিতে দেশে মেজর দল তো এখন দুইটি, বিএনপি এবং জামাতে ইসলাম। সুতরাং একটা সুষ্ঠু নির্বাচনের জন্য এই দুটি দল পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতা করবে, এটা কোনো অস্বাভাবিক কিছু নয়। মানুষ যদি বিএনপিকে অধিকাংশ জায়গায় ভোট দেয়, তো বিএনপির সংখ্যাগরিষ্ঠতা আমাদের কোনো আপত্তি নেই। আর মানুষ যদি জামাতকে ভোট দেয়, তাহলে তো কারো কোনো আপত্তি থাকার কোনো কারণ নেই। আপার হাউসে পিয়ারের ব্যাপারে প্রায় সকলেই একমত। বিএনপি বিরোধিতা করলেও আমি আশা করি তারা এটা মেনে নেবে। আমাদের মূল লক্ষ্য হচ্ছে একটি কল্যাণ রাষ্ট্র, আমাদের দুর্নীতিমুক্ত বাংলাদেশ, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ, দখলবাজ মুক্ত যে বাংলাদেশের যে প্র্যাকটিস আমরা করছি, স্লোগানও দিচ্ছি, মানুষ এটা এখন চাচ্ছে। এই সফরটি একটি ব্যতিক্রমধর্মী সফর, কারণ কোনো রাষ্ট্রীয় বা রাষ্ট্রপ্রধানের সাথে বিদেশে সফর করার এটা আমার লাইফে প্রথম। আর সেজন্য ইটস এ ডিফারেন্ট টেস্ট। আমি পৃথিবীর ৯১টি দেশে বহুবার সফরে গিয়েছি, কিন্তু এটা ভিন্ন নেচারের। সুতরাং এটা একটা আমেজ, ভিন্নতা আছে, এবং আমি মনে করি এই সফরটি সেদিক থেকে অনেক গুরুত্বপূর্ণ আমার জন্য, রাষ্ট্রের জন্যে। কারণ এটাই প্রথম বাংলাদেশের কালচারে যে কোনো একটি সরকার প্রধানের সাথে মেজর রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা একসাথে সফর করেছে। তো এই জন্য আমি ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানাই, এবং এখানে একটা বিশাল পজিটিভ বার্তা মানুষের কাছে যাচ্ছে, বাংলাদেশিদের কাছেও যাচ্ছে, যে আমরা দেশের ব্যাপারে, দেশের স্বার্থে সকল রাজনৈতিক দল আমরা একসাথে কাজ করতে পারি, আমরা একসাথে আবার ভূমিকা নিতে পারি, এই মেসেজটা আছে। বিদেশিদের কাছেও এই মেসেজটা আসছে যে বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দল থাকলেও দেশের স্বার্থে, জনগণের স্বার্থে তারা যখনই প্রয়োজন ঐক্যবদ্ধ হতে পারে, ঐক্যবদ্ধ ভূমিকা নিতে পারে। আমি এটা বেশি রিয়েলাইজ করেছি ইনভেস্টর্স ফোরামের মিটিংয়ে। সেখানে যখন প্রধান উপদেষ্টা বক্তব্য রাখছিলেন বিভিন্ন প্রোগ্রামের ব্যাপারে, বিভিন্ন ইনভেস্টমেন্টের ব্যাপারে, তখন একজন ইনভেস্টর বলল যে পলিসি যেন কন্টিনিউ করে। তখন উনি জবাব দিয়েছিলেন যে আমরা যারা সরকার থেকে বিদায় নেব আর যারা সরকার গঠন করবে, আমরা সকলেই আজকে উপস্থিত আছি। সুতরাং পলিসি ইস্যুতে আমি মনে করি না যে শিফট হবে। আমরাও বক্তব্য দিয়ে সেটাকে আবার স্ট্রেংথেন করেছি যে পজিটিভ যে সমস্ত ভূমিকা বা চুক্তি হচ্ছে, আমরা ক্ষমতায় গেলেও সেগুলোর ব্যাপারে আমরা সিনসিয়ার থাকব। তো সবটা মিলেই আমি মনে করি ইটস এ নিউ ফেজ, এবং এই সফর বাংলাদেশের জন্য অনেক লাভ দেবে, পজিটিভ ভূমিকা রাখবে। গতকালকে আমরা আপনাকে গণসংবর্ধনা দিয়েছে বাংলাদেশি আমেরিকান সোসাইটি বা কমিউনিটি নামে, আপনাদের সংগঠন থেকে সরাসরি দেওয়া হয়নি। কিন্তু একজন সংবাদকর্মী হিসাবে, একজন মিডিয়াকর্মী হিসাবে আমার ওখানে থাকার সুযোগ হয়েছে, এবং আমি বিস্মিত হয়েছি যে আপনাদের যে মানে সর্বস্তরের মানুষ জয়েন করেছে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ওখানে ছিল। জামাত ইসলামের তো এখানে কোনো অঙ্গ সংগঠন নাই, আপনারা এখানে কার্যক্রম কিভাবে করছেন? মানে এত উপস্থিতির মূল রহস্যটা কি ছিল, একটু যদি সংক্ষেপে বলেন। আসলে জামাত ইসলামী বিদেশের মাটিতে দেশের সংগঠনের হুবহু কোনো রেপ্লিকা থাকুক এবং তারই অঙ্গ সংগঠন থাকুক, আমরা এই পরিস্থিতিতে কাজ করি না। কিন্তু আমাদের মনা যারা আছে, যারা ইসলামী আদর্শে বিশ্বাস করে এবং তারা বিভিন্নভাবে নিজেদেরকে সংগঠিত রাখার জন্য এখানে চেষ্টা করছে। তো এখন আমরা বিভিন্ন দেশে জামাতের মুখপাত্র হিসাবে আমরা এখন কিছুটা প্রতিনিধিত্বমূলক কাজ আমরা শুরু করছি। তো কালকে যেটা হয়েছে আপনারা দেখেছেন যে এটা কোয়ালিশন অফ দি আমেরিকান, বাংলাদেশি আমেরিকানসদের মাধ্যমে হয়েছে, এবং আমরা এটাকেই আমরা প্রশংসা করি বা আমরা এটাকে প্রেফার করি যে আমরা যখন বিদেশে যাব, শুধু একটা দলীয় লোকেরা নয়, সে দেশের সকল মানুষই যেন আমরা প্রতিনিধিত্ব করতে পারি এবং তারাও যেন আমাদেরকে তাদের মানুষ হিসেবে গ্রহণ করতে পারে। এটাই আমাদের প্রিন্সিপাল। কারণ আমরা যখন বর্ডার ক্রস করি, সেখানে আর দলীয় পরিচয়টা মুখ্য হয় না, বরং আমার দেশের পরিচয়টাই এখানে সবচেয়ে বড়। আমরা সেই আমেজটা রাখতে চাই, এবং কালকেও আমি সেটা এনজয় করেছি। সকল শ্রেণীর মানুষের হাসছে, এবং আমি খুব অবাক হয়েছি। আমার ধারণা ছিল ৫০০-১০০০ লোক হবে, গিয়ে দেখে যে মনের জন্য ঢাকার চীন মৈত্রী সম্মেলনের ভরপুর একটা সমাবেশ হচ্ছে, হাজার হাজার মানুষ সেখানে ছিল। তো ইটস এ গুড গেস্টার
যে বাংলাদেশের মানুষরা যারা আমেরিকা আছে তারাও দলীয় দৃষ্টিভঙ্গিতে কাউকে বিবেচনা করে নাই। কারণ বাংলাদেশে যে গেস্টে আসুক, যে দলেরই হোক, তারা তাদের নিজস্ব মানুষ হিসাবেই তারা গ্রহণ করার মতো উদারতা কালকে শো করেছে। এর জন্য আমি কৃতজ্ঞ আমেরিকায় বাংলাদেশিদের প্রতি। আরেকটি কোশ্চেন আপনাকে করি, আপনারা এই যে বাংলাদেশে যে সদ্য যে সমাপ্ত ডাকসু এবং জাকসু ইলেকশন হয়ে গেল, সো সেই ইলেকশন দুটিতে আপনাদের যে মানে অপ্রত্যাশিত ফলাফল, আমরা হয়তো প্রবাসের অনেকেই ধরে নিয়েছে বা বাংলাদেশের অনেকেই ধরে নিয়েছে হয়তো আপনাদের বিশ্ববিদ্যালয়গুলোতে, বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে আপনাদের শক্ত একটি অবস্থান সেটা আগে থেকেই ধারণা করা হয়েছিল, যেটি আপনার 2006 সালের আগেও আপনাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে খুব ভালো একটি সংগঠিত সুসংগঠিত আপনাদের অঙ্গ সংগঠন ছাত্র শিবির ছিল। কিন্তু ডাকসু এবং জাকসু বিশেষ করে আমি বলবো এই দুটো ইলেকশনে আপনাদের এই ম্যাসিভ স্কেলের জয়ের মূল কৃতিত্ব কি, মানে আপনাদের এটার মূল আমি বলবো যে ম্যাজিকটা কি ছিল? আসলে এখানে কোনো ম্যাজিক নেই, এটা একটা খুবই বাস্তবতা বর্তমান প্রেক্ষিতে বাংলাদেশে। কারণ আপনারা জুলাই অগাস্টে বিপ্লবে আমাদের যারা ইয়াং তরুণ যারা ছিল সেই বিপ্লবে তো তাদেরই ভূমিকা ছিল, এবং এই তরুণদের এই বিপ্লবের পিছনে যে চেতনাটি কাজ করেছে, স্বৈরাচার বিরোধী, সম্প্রসারণ বিরোধী, লুটেরাদের বিরুদ্ধে যে তাদের সংগ্রাম ছিল, তো সেই মানসিকতা তারা এখনও পোষণ করে। এই নির্বাচনে তারা দেখেছে যে সত্যিকার লুটেরা কারা, কারা লুটেরা নয়, কারা সৎ, কারা সৎ নয়, কারা জেন্টেল, কারা জেন্টেল নয়, কারা একাডেমিক, কারা একাডেমিক নয়। তো সুতরাং এই চেতনা থেকে যাদের সাথে তাদের মিল হয়েছে তারা তাদেরকে ভোট দিয়েছে। তো এবং ইসলামী ছাত্র শিবির, তার আদর্শ, তার চেতনা, তার ব্যক্তিত্ব এবং তারা যেভাবে ছাত্রদের গড়ে তুলছে, সবটা মিলে তরুণ ছাত্র সমাজ তাদের চিন্তা এবং চেতনার একটা সামঞ্জস্য খুঁজে পেয়েছে। তো এবং যে একটা পরিবর্তন চাচ্ছে নিউ জেনারেশন, এটা তার একটা প্রতিফলন ঘটেছে। শুধু এখানে কোনো ম্যাজিক নেই, এখানে বাস্তবতাটাই রিফ্লেক্ট হয়েছে। এবং সেই বাস্তবতাটা কি, সেটা হচ্ছে আগে যুবকদের ভিতরে যে ধরনের এক ধরনের বিশৃঙ্খল মানসিকতা ছিল, এর ভিতরে অনেক চেঞ্জ হচ্ছে, পজিটিভ চেঞ্জ হচ্ছে। এটা আমাদের জাতির দেশের জন্য অনেক একটা ভালো লক্ষণ এবং সেটারই রিফ্লেকশন আমি মনে করি। আপনারা একত্রে আন্দোলন করেছেন, বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ দলটি, বারবার তারা ক্ষমতায় এসেছে, বেশ কয়েকবার সরকার গঠন করেছে, আপনারা একত্রে জোট করেছেন এবং আপনারা একত্রে আন্দোলন করেছেন জুলাই বিপ্লবের পটভূমিতে, কিংবা তারও আগে আপনাদের একটা দীর্ঘ একত্রে চলার পথ আছে। কিন্তু জুলাই বিপ্লবের পরবর্তী সময়ে বিভিন্ন ব্যাপারে আপনাদের মধ্যে যে একটা মতানৈক্য, যে একটা দেখার একটা বিষয়, যেটা আমরা দেখছি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, বা আপনাদের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি করার একটা প্রচেষ্টা, সেটা বিভিন্ন জায়গা থেকে হয়ে থাকতে পারে। তো তারই ধারাবাহিকতায় আপনারা এই যে পিআর সিস্টেমটা নিয়ে যে একটা শক্ত অবস্থান আপনারা নেওয়ার চেষ্টা করছেন, আপনি কি মনে করেন যে জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে পিআরকে নিয়ে যদি আপনারা একটা শক্ত অবস্থানে থাকেন, আলটিমেটলি কি এটা দেশের জন্য ভালো হবে? আপনাকে বিএনপির সাথে ওইরকম একটা দূরত্ব তৈরি করে আসলে আপনাদের আলটিমেট গোলটা কি হবে? প্রথম কথা হচ্ছে বিএনপির সাথে আমাদের তো কোনো দ্বন্দ্ব নাই। আমরা জাতীয় স্বার্থে বিএনপির সহ একসাথে জোটবদ্ধ কাজ করেছি। মাঝখানে বিএনপি জোটকে ভেঙে দিয়েছিল, বলছে বিরোধীরা যাওয়ার টান নেই, তা আমরা তাতে মাইন্ড করি নেই। কারণ জোট না হলে তো দল আছে, দল দলীয় ভিত্তিতে কাজ করবে, এবং সেভাবে আমরা কাজ করছি। স্বৈরাচার বিরোধী সংগ্রামেও আমরা পাশাপাশি দিয়ে কাজ করেছি, যেহেতু আমাদের লক্ষ্য কমন ছিল সেই জন্য। এখনও সামনে যে নির্বাচন আছে, আওয়ামী লীগের অনুপস্থিতিতে দেশে মেজর দল তো এখন দুইটি, বিএনপি এবং জামায়াতে ইসলাম। সুতরাং একটা সুষ্ঠু নির্বাচনের জন্য এই দুটি দল পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতা করবে, এটা কোনো অস্বাভাবিক কিছু নয়। এবং আমরা মনে করি আমাদের সুষ্ঠু পরিবেশ, ভালো সম্পর্ক, গণতান্ত্রিক চেতনার ভিত্তিতেই আগামী নির্বাচনে আমরা একটা সুষ্ঠু প্রতিদ্বন্দ্বিতা করতে চাচ্ছি। এখানে ভালো সম্পর্ক রেখেই আমরা সেটা করতে চাচ্ছি। আমি আশা করি তো কোনো সমস্যা হবে না। পিআরটি কোনো দলের জন্য নয়, বা কোনো দলকে ঠেকানো বা উঠানোর জন্য পিআর নয়। এটা পিআরটা হচ্ছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, যেটা আপনারা জানেন। সেটা হচ্ছে মানুষ কোনো একজন ব্যক্তিকে ভোট না দিয়ে তার দলকে ভোট দিবে। এটা এই জন্য স্বাভাবিক, দলেরই তো একটা আদর্শ থাকে, কর্মসূচি থাকে। তো মানুষ ওই কর্মসূচির প্রতি সমর্থন জানাবে, কোন দলের কর্মসূচি কীরকম। এই জন্য আমরা বলেছি যে এটা হলে মোর
আইডিওলজিক্যাল ভোটটা হয়। 54 বছরের অভিজ্ঞতায় আমরা দেখছি যে কনস্টিটিউশনাল ইলেকশন সিস্টেমে ভোটটা সুষ্ঠু হয় না, কেন্দ্র দখল হয়, মারপিট হয়, কালো টাকার ছড়াছড়ি হয়, দিনের ভোট রাতে হয়ে যায়। এই অভিজ্ঞতাতেই আমরা বলছি একটা নতুন পরীক্ষামূলক পদ্ধতি আমরা চালু করি, যেখানে ইলেকশনটা স্বচ্ছ এবং সঠিক হবে। তো এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য, এর বাইরে কিছু নয়। আমরা চেষ্টা করছি। পিয়ার 2 ভাগ, আপনারা জানেন যে এখানে আপার হাউস লোয়ার হাউস দুইটা আসছে। আপার হাউসে পিয়ারের ব্যাপারে প্রায় সকলে একমত। বিএনপি বিরোধিতা করলেও আমি আশা করি তারা এটা মেনে নেবে। আর লোয়ার হাউসে আমরা কয়েকটি দল চাচ্ছি। আমাদের লোয়ার হাউসে না হলে আপার হাউসের পিয়ার খুব ইফেক্টিভ হয় না, এবং সেই দাবিতে আমরা অগ্রসর হচ্ছি। শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় আমরা দেখি। সাম্প্রতিক সময় আপনাদের যে একটা আমি বলবো যে সর্বস্তরের মানুষ জামাতের ব্যাপারে খুব আশাবাদী হয়ে উঠছে, সেটা আমরা বিশ্ববিদ্যালয়ে দেখেছি, আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে দেখেছি, এবং প্রবাসেও আমরা গতকালকে লক্ষ্য করলাম আপনাদেরকে গণসংবর্ধনা নিয়ে যে একটা বিপুল গণজোয়ার সৃষ্টি হয়েছে। তো তারই ধারাবাহিকতা আপনাকে মনে করেন যে আগামী ইলেকশনে আপনারা জয়ী হওয়ার ব্যাপারে কতটুকু আশাবাদী? আসলে আমরা সবসময় আল্লাহর সাহায্য সিদ্ধান্তের উপর তো আমরা নির্ভর করি, এবং আমরা এটাও মনে করি যে জনগণ যাকে চাইবে তারাই সরকার গঠন করবে। মানুষ যদি বিএনপিকে অধিকাংশ জায়গায় ভোট দেয় তো বিএনপির সরকার গঠনে আমাদের কোনো আপত্তি নেই। আর মানুষ যদি জামাতকে ভোট দেয় তাহলে তো কারো কোনো আপত্তি থাকার কোনো কারণ নেই। আমরা আশাবাদী এই জন্যে, ইতিমধ্যেই ছাত্রাঙ্গনে বা অন্য যে জায়গাগুলো ইলেকশন হচ্ছে আমরা দেখছি মানুষ আমাদের আদর্শের প্রতি, আমাদের কর্মীদের কমিটমেন্টের প্রতি, আমাদের দুর্নীতিমুক্ত বাংলাদেশ, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ, দখলবাজ মুক্ত যে বাংলাদেশের যে প্র্যাকটিস আমরা করছি, স্লোগানও দিচ্ছি, মানুষ এটা এখন চাচ্ছে একটু স্বস্তিতে থাকুক, চাঁদাবাজি বন্ধ হোক, দুর্নীতি দুর্বৃত্তায়ন শেষ হোক, এবং কারাপশন ফ্রি একটা বাংলাদেশ হোক। এটা কিন্তু এখন মানুষের অন্তর থেকে মানুষ চাওয়া, এবং অতীতকে নিয়ে মানুষ খুবই বিরক্ত। তো তারা এই আস্থা রাখে যে এই ধরনের দুর্নীতিমুক্ত সৎ চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়ার জন্য জামাত ইসলামী এটা অর্জন করতে পারবে। এই আস্থাটা জামাতের প্রতি মানুষের আছে। তো সেই জন্য আমরা দেখছি মানুষ এখন জামাতকে চয়েস করতেছে। তো আরেকটি কোশ্চেন হচ্ছে, আপনি যে অতীতের কথা বললেন, 1971 সালে আপনাদের তৎকালীন সময়ে স্বাধীনতা যুদ্ধের সময় যে একটা অবস্থান ছিল, সেই অবস্থানটা নিয়ে আপনাদের শহীদ যে কয়েকজন শীর্ষ নেতৃত্ব যারা ছিলেন, তারা বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের নির্যাতনে, রাষ্ট্রীয় নির্যাতন এবং রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার হয়ে তারা কিন্তু মৃত্যুবরণ করেছেন বা তাদেরকে হত্যা করা হয়েছে। তো তারই ধারাবাহিকতায় আজকে আপনার জামাতে ইসলাম আজকের এই অবস্থানে এসেছে। তো আমরা সাম্প্রতিক সময় দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচনের পরে আপনাদের নতুন ছাত্র সংগঠনে যারা নেতৃত্ব আছে, আবু সাদিক কায়েম সহ অন্যরা সকলে শহীদ বুদ্ধিজীবীদের কবরস্থানে গিয়ে তারা কিন্তু তাদেরকে শ্রদ্ধা জানিয়েছে। তো নতুন প্রেক্ষাপটে নতুন সুসংগঠিত জামাত ইসলামীর যে একটা নতুন প্ল্যাটফর্ম, সেই অবস্থাতে আপনারা স্বাধীনতা যুদ্ধের ব্যাপারটাকে কিভাবে বর্তমান সময়ে এসে মূল্যায়ন করবেন এবং 2024-এর সাথে সেটাকে কিভাবে কোঅর্ডিনেট করবেন? জি, যারা যেখানে গেছে সেখানে স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে গেছে। আমরা তাদের প্রতি আমাদের পূর্ণ শ্রদ্ধা আছে যারা শহীদ হয়েছে, সুতরাং এটা খুব স্বাভাবিক। আর এখন জামাত ইসলামী যারা নেতৃত্ব দিচ্ছে 54 বছর পরে, এখানে 71 সালের সাথে রিলেভেন্ট আমাদের কোনো নেতৃত্বই এখন এখানে নেই। আগামীতে যদি আপনার সরকার গঠন করেন, সেক্ষেত্রে আপনাদের মূল এজেন্ডা কি হবে, এবং আপনারা বাংলাদেশে যে কোটি কোটি মানুষ বেকার আছে তাদের কর্মসংস্থানের ব্যাপারে সুষ্ঠুভাবে এবং কত দ্রুত একটি সার্বিকভাবে ব্যবস্থা নেবেন? আমাদের মূল লক্ষ্য হচ্ছে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা। আপনারা জানেন কল্যাণ রাষ্ট্রের মৌলিক চরিত্রের ভিতরে যেটা আছে সেটা হচ্ছে প্রত্যেকটি মানুষের মৌলিক চাহিদা পূরণের সরকার বাধ্য থাকবে। তো সেক্ষেত্রে মানুষের ভাত, কাপড়, বাসস্থান, চিকিৎসা, তার সিকিউরিটি, তার সম্মান সব কিছুই এখানে নিরাপদ থাকবে আমরা যখন হব। এবং এটার জন্য আমরা কতগুলো উদ্যোগ নেব। এক হচ্ছে এডুকেশন, এরপরে হচ্ছে সিকিউরিটি, এরপর হচ্ছে কারাপশন ফ্রি বাংলাদেশ, এরপর হচ্ছে জব এমপ্লয়মেন্ট। আমরা মনে করি আমরা যদি ক্ষমতা যাই তাহলে এদেশের লক্ষ লক্ষ মানুষের জব আমরা তৈরি করব, এবং এটা সম্ভব।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে সময় দেওয়ার জন্য। বাংলা ভিশন পরিবারের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাংলা মিশন তো আমাদের জুলাই মুভমেন্টে এবং পরবর্তী পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং নিরপেক্ষভাবে তারা তাদের প্রচার কাজ পরিচালনা করছে, সবাইকে তারা কভার করার চেষ্টা করছে। আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং তারা আরও বেশি করে দেশের প্রয়োজনীয় জিনিসগুলিকে তুলে ধরবে, মানুষের কাছে নিয়ে যাবে, সত্যের পক্ষে সংগ্রামে তারা উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে এই আশাবাদ ব্যক্ত করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ।